গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। আজ আমি তোমাদের থার্মোডাইনামিক্স থেকে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়াবো। তো আমি এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এই ক্লাসটা দুটো পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্টে থিওরি এবং পার্ট টুতে আমি পরে এটা আপলোড করব। পার্ট টুতে এমসিকিউ কোশ্চেন এবং বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আলোচনা করব, কেননা এখানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এবং তার করোলারিজ, রিলেটেড করোলারিজ, এগুলো সব আলোচনা করতে গিয়ে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। তার সঙ্গে আবার এমসিকিউ কোশ্চেন এবং রিলেটেড নিউমেরিক্যাল প্রবলেমগুলো আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে। তো আজ আমি যেগুলো আলোচনা করবো ওই থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের, সেগুলো হচ্ছে ফার্স্ট লিমিটেশন অফ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের ফার্স্ট হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, সেকেন্ড হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। তারপর আমি আলোচনা করব ভেরিয়াস করোলারিজ অর যেটাকে বলা হচ্ছে অনুসিদ্ধান্ত অফ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। করোলারিজগুলোর মধ্যে থাকছে ফার্স্ট হচ্ছে পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড, যেটাকে বলছে PMM2। তারপরে বলবো কার্নট থিওরিম, কার্নট সাইকেল এবং কার্নট ইঞ্জিন। তারপরে বলবো ক্লসিয়াস ইনইকুয়ালিটি অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ এন্ট্রপি। তারপরে আলোচনা করব থার্মোডাইনামিক টেম্পারেচার এবং রিলেটেড থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেল। তো আমি এই টপিকসগুলো ডিটেলসে একের পর এক আলোচনা করব, তাই বলছি তোমরা ভিডিওটা ধৈর্য ধরে এন্ড পর্যন্ত দেখতে থাকো। যদিও ভিডিওটা একটু বড় হবে, তবু একটু ধৈর্য ধরে দেখতে থাকো ক্লাসটা, কেননা এতগুলো টার্ম, এতগুলো টপিকস আমি একের পর এক আলোচনা করব ডিটেলসে। তো তোমরা কি একটু এর জন্য ধৈর্য ধরতে পারবে না? তোমরা তো 40 মিনিট 45 মিনিটের বা তার থেকেও একটা ক্লাস করতেই পারো। তো প্লিজ এই ক্লাসটা আমার অন্তত 30 থেকে 35 মিনিট ক্লাস হবে, সেটার জন্য ধৈর্য ধরে এটা শোনো, তাহলে আশা করি তোমাদের এই জিনিসগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি এমসিকিউ আলোচনা করব এবং নিউমেরিক্যাল প্রবলেমগুলো আলোচনা করব, সেগুলো বুঝতে খুবই সুবিধা হবে। তো তোমরা এন পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো স্টার্ট করি। ফার্স্ট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলার আগে আমি বলবো লিমিটেশন অফ দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কিছু লিমিটেশন ছিল, তো সেই লিমিটেশনগুলোর জন্যই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পরে এলো। যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে এই লিমিটেশনগুলো না থাকতো তাহলে কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আসতো না। ফার্স্ট লিমিটেশন হচ্ছে হিট অ্যান্ড ওয়ার্ক ক্যান নট বি মিউচুয়ালি কনভার্টেবল। কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে বলা হয়েছে যে হিট এবং ওয়ার্ক ক্যান বি মিউচুয়ালি কনভার্টেবল, বাট পরে দেখা গেল যে সমস্ত ওয়ার্ক ক্যান বি ডেস্ট্রয়েড ইন্টু দ্য হিট, অর্থাৎ সমস্ত হোল ওয়ার্ক ক্যান বি ট্রান্সফর্মড ইন্টু দ্য হিট। কিন্তু যে পরিমাণ আমরা হিট খরচ করব, পুরো হিটটাকেই ওয়ার্ক ডানে ট্রান্সফর্ম করা সম্ভব হচ্ছে না। এইটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের একটা বড় লিমিটেশন। এরপরে সেকেন্ড লিমিটেশন আসছে ডাইরেকশন অফ ফ্লো অফ হিট ইজ নট মেনশনড। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে ডাইরেকশন অফ ফ্লো অফ দ্য হিট এইটা মেনশন করা হয়নি, যে হিটটা হট বডি থেকে কোল্ড বডিতে যাবে না কোল্ড বডি থেকে হট বডিতে যাবে, এই হিট সেটাই মেনশন করা হয়নি। এবারে আসছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ক্যান বি ডেসক্রাইবড বাই দ্য ফলোয়িং টু স্টেটমেন্টস। কি না, ফার্স্ট হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, সেকেন্ড হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। তো আমরা ফার্স্টে যাচ্ছি কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট কি বলেছে না, ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন ওয়ার্কিং অন আ সাইক্লিক প্রসেস হুজ সোল পারপাস ইজ টু কনভার্ট হিট এনার্জি ফ্রম আ সিঙ্গেল থার্মাল রিজার্ভার ইনটু অ্যান ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক। অর্থাৎ কি বলেছে না, এই যে হিট ইঞ্জিনটা আছে, এই হিট ইঞ্জিন একটা সিঙ্গেল থার্মাল রিজার্ভার থেকে হিট নেবে। কতটা নিচ্ছে না, এখানে Q1, এবং পুরো হিট এনার্জিটাকে ওয়ার্ক ডানে ট্রান্সফার করছে, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজিক্যাল টু Q1। কিন্তু এই ধরনের ইঞ্জিন সম্ভব নয়, নিচে লেখা আছে নট পসিবল। কোনো মতেই এটা সম্ভব নয় একটা ইঞ্জিনকে তৈরি করা যার কিনা থার্মাল লেনদেন বা হিট লেনদেন একটা সিঙ্গেল থার্মাল রিজার্ভারের সঙ্গে থাকবে এবং পুরো হিটটাই সে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্কে ট্রান্সফার করবে। আর তাহলেই তো এখানে কোনো হিট তাকে রিজেক্ট করতে হবে না অন্য একটা থার্মাল রিজার্ভারে। অর্থাৎ হিট ইঞ্জিন দুটো থার্মাল রিজার্ভারের সঙ্গে তার লেনদেন থাকবে না, এইটা অসম্ভব। এইভাবেই কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট বলেছে। তাহলে পসিবল কি
না হিট ইঞ্জিন অলওয়েজ দুটো থার্মাল রিজার্ভারের সঙ্গে তার হিটের লেনদেন হবে এবং যে পরিমাণ হিট ও হাই টেম্পারেচার থার্মাল রিজার্ভার থেকে নেবে তার কিছুটা অ্যামাউন্ট ওয়ার্ক ডানে ট্রান্সফার হবে, বাকিটা অন্য থার্মাল রিজার্ভারে নষ্ট হবে। অর্থাৎ 100% এফিসিয়েন্ট হিট ইঞ্জিন তৈরি করা সম্ভব না। এক্ষেত্রে যদি এটা সম্ভব হতো, এক্ষেত্রে কিন্তু 100% এফিসিয়েন্ট হিট ইঞ্জিন তৈরি হয়ে যেত। কেন না, যে পরিমাণ আমরা হিট খরচ করছি ততটাই আমরা ওয়ার্ক ডান পেয়ে যাব, অর্থাৎ WE = Q1 হয়ে যাবে। যদি হতো, therefore it is impossible to build a heat engine having thermal efficiency of 100%, এইটা সম্ভব হয়ে যেত, কিন্তু এটা সম্ভব নয়, অর্থাৎ ইম্পসিবল। কাজেই এফিসিয়েন্সি টার্মটা এসে গেল কি না, আমরা যে পরিমাণ হিট খরচ করলাম পুরোটাকে আমরা ওয়ার্ক ডানে ট্রান্সফার করতে পারলাম না। সেকেন্ড, এবারে আমরা যাচ্ছি ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস স্টেটমেন্ট বলছে ইট ইজ ইম্পসিবল ফর আ সেলফ অ্যাক্টিং মেশিন ওয়ার্কিং ইন আ সাইক্লিক প্রসেস টু ট্রান্সফার হিট from a body at a lower temperature to a body at a higher temperature without the aid of an external energy। বলছেন ক্লসিয়াস যে এটা কখনোই সম্ভব নয় একটা হিট ইঞ্জিন যে কিনা লোয়ার থার্মাল রিজার্ভার থেকে হিট নিয়ে আপার থার্মাল রিজার্ভারে হিট নিয়ে যাবে, যদি না আমরা বাইরে থেকে কোনো ওয়ার্ক ডান এতে দিয়ে থাকি। অর্থাৎ ওয়ার্ক ডান না দিলে এটা কখনোই সম্ভব নয়। যদি আমরা ওয়ার্ক ডান খরচ করি তাহলে এই হিট ইঞ্জিনটা কোল্ড বডি থেকে হিট নিয়ে হট বডিতে ট্রান্সফার করতে পারবি। তো এক্ষেত্রে এটা হট বডি আর এটা কোল্ড বডি, টেম্পারেচার T2, হট বডি টেম্পারেচার T1, অর্থাৎ T1 > T2। তো এটা হচ্ছে রেফ্রিজারেটর, এটা হচ্ছে হিট পাম্প। রেফ্রিজারেটরের কাজ হলো এইটা হবে, কোল্ড বডিটা হবে সিস্টেম, রেফ্রিজারেটরের বেলায় কোল্ড বডি হবে সিস্টেম, অর্থাৎ এইটা ঠান্ডা করাই হবে রেফ্রিজারেটরের উদ্দেশ্য। আর হিট পাম্পও সেম প্রিন্সিপালের উপরে কাজ করছে, কিন্তু এর অবজেক্টিভ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এই সিস্টেমটাকে গরম রাখা। অর্থাৎ পাম্পের বেলায় এই হট বডি হচ্ছে সিস্টেম, আর রেফ্রিজারেটরের বেলায় কোল্ড বডি হচ্ছে সিস্টেম। নেক্সট আমরা যাচ্ছি রেফ্রিজারেটর আমরা ডিটেলে বলছি এখানে। তো এখানে এই হট বডি এখনই যেটা বললাম, এই কোল্ড বডিটাই হচ্ছে এখানে সিস্টেম এবং রেফ্রিজারেটর এখান থেকে হিট এক্সট্রাক্ট করে। আর এই যে হট বডি এখানে, এই হট বডিটা এখানে হয়ে যাবে সারাউন্ডিংস। রেফ্রিজারেটরের বেলায় কোল্ড বডি হবে সিস্টেম, হট বডি হবে সারাউন্ডিংস। কোল্ড বডি বলতে রেফ্রিজারেটরের ভেতর, তোমাদের বাড়িতে যেমন ফ্রিজ ইউজ হলে ফ্রিজের ভেতর হচ্ছে রেফ্রিজারেটর বা সিস্টেম, এবং ফ্রিজের বাইরে হচ্ছে অ্যাটমসফিয়ার হায়ার টেম্পারেচারের। এবারে এর কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স COP, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স কাকে বলবো না, কি পরিমাণ এ হিট এক্সট্রাক্ট করছে, অর্থাৎ টেনে নিচ্ছে কোল্ড বডি থেকে, অর্থাৎ রেফ্রিজারেটরের ভিতর থেকে কি পরিমাণ হিট টেনে নিচ্ছে, সেই হিটটা হচ্ছে Q2। আর এই Q2 হিট টানার জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান খরচ করা হয়েছে সেটা হচ্ছে WR বা রেফ্রিজারেটর ওয়ার্ক, যেটা হচ্ছে কম্প্রেসার ওয়ার্ক। আমরা কম্প্রেসার চালানোর জন্য যে মোটর ইউজ করি, সেই মোটরে যে আমরা ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান খরচ করি, সেইটা হচ্ছে এইটা। তাহলে কত দাঁড়ালো, Q2/QR। আবার Q2কে আমরা এভাবে বলতে পারি, রেফ্রিজারেটর ওয়ার্ক, তাহলে এটা = Q2 এই রেফ্রিজারেটর ওয়ার্ক হচ্ছে, রেফ্রিজারেটর ওয়ার্কটাকে আমরা বলতে পারি Q1 - Q2। তো রেফ্রিজারেটর ওয়ার্কের জায়গায় আমরা লিখলাম Q1 - Q2। এবার ফুললি রিভার্সিবল সাইকেলের বেলায় একমাত্র আমরা Q ইকুইভ্যালেন্ট টু দ্য T বলতে পারি। এটা আমি পরে একটা প্রুফ দেখাবো, যখন আমি থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেল আলোচনা করব পরে, সেখানে আমি এই প্রুফটা দেখাবো কিভাবে Q2 এর জায়গায় আমরা T2 লিখতে পারি, Q1 এর জায়গায় আমরা T1 লিখতে পারি, Q2 এর জায়গায় আমরা T2 লিখতে পারি। তো এইটা অ্যাজিউম করা হয়েছে Q2/Q1 - Q2 = T2/T1 - T2। এটা অ্যাজিউম করা হয়েছে অনলি ফর রিভার্সিবল সাইকেলের বেলায়। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি হিট পাম্প। তো হিট পাম্পের বেলায় বলেছি অবশ্যই এখানে এই যে হট বডি এটাই হলো সিস্টেম, অর্থাৎ আমি ঘরের ভিতর আমি শীতকালে ধরো গরম করতে চাইছি, তখন এইটাই হয়ে গেল সিস্টেম, অর্থাৎ ঘরের ভিতর হয়ে গেল সিস্টেম। আর কোল্ড বডি কি না, বাইরের টেম্পারেচার, শীতকালে বাইরের টেম্পারেচার বা অ্যাটমসফিয়ারের টেম্পারেচার কম, অথচ ওখান থেকে হিট নিয়ে পাম্প কী করছে, যেখানে হিট বেশি তবুও সেইখানে হিট সাপ্লাই করছে। এইটা হলো হিট পাম্পের কাজ। তো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ দ্য হিট পাম্প, এখানে P ফর পাম্প,
কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ দ্য হিট পাম্প ইজিক্যাল টু, আমার এক্ষেত্রে উদ্দেশ্য কি, অবজেক্টিভ হচ্ছে হিট কতটা পাম্প করলাম হট বডিতে, তাহলে Q1 হচ্ছে অবজেক্টিভ এবং এর জন্য কত খরচ করেছি না ওয়ার্ক ডান অফ দ্য পাম্প, অর্থাৎ এখানে কম্প্রেসারে আগেই যেটা বলেছি রেফ্রিজারেটরের বেলায়ও সেই একই ব্যাপার, কি পরিমাণ আমরা ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান আমরা এই এতে কি বলে কম্প্রেসারে খরচ করছি। তো আমরা এটাকে ঘুরিয়ে এইভাবে বলতে পারি Q1 বাই এই WPটাকে আবার সেই একই ব্যাপার আমরা বলতে পারি Q1 মাইনাস Q2। আবার যেহেতু আমরা এখানে এটা এই সাইকেলটাকে ফুললি রিভার্সিবল সাইকেল ধরেছি, তাই আমরা Q-এর জায়গায় T লিখতে পারছি, Q1 এর জায়গায় T1, Q1 এর জায়গায় T1, Q2 এর জায়গায় T2। তো এটাকে আমরা ঘুরিয়ে এইভাবে লিখতে পারি, T1 আছে তো T1 মাইনাস T2 প্লাস T2, তো T2 কেটে যাবে, আমরা ঘুরিয়ে এভাবে সাজিয়ে লিখলাম, সেই একই থাকবে T1 বাই T1 মাইনাস T2 থাকবে, অথচ আমরা মাঝখানে লিখলাম মাইনাস T2 প্লাস T2। এবার T1 মাইনাস T2কে ব্র্যাকেটের ভিতর রাখলাম, তাহলে কি হবে, এরপরে আমরা লিখতে পারবো এই যে T2 বাই T1 মাইনাস T2, এটাকে আলাদা করলাম, এবার এইটাকে T1 মাইনাস T2 বাই এগেন T1 মাইনাস T2, কাজেই এই টার্মটা থাকলো T2 বাই T1 মাইনাস T2, এইটা হয়ে গেল প্লাস 1। এগেন আমরা জানি T2 বাই T1 মাইনাস T2 ইজিক্যাল টু, এটা আমরা জানি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ দ্য রেফ্রিজারেটর, তাই আমরা এই টার্মটাকে লিখলাম COP অফ রেফ্রিজারেটর প্লাস 1, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ দ্য হিট পাম্প, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ দ্য হিট পাম্প ইজিক্যাল টু কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ দ্য রেফ্রিজারেটর প্লাস 1। নেক্সট, কোরোলারিজ অফ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের অনুসিদ্ধান্তগুলো কী কী, যেগুলো আমরা পরপর আলোচনা করব। ফার্স্ট হচ্ছে পারপিচুয়াল মোশন মেশিন অফ দ্য সেকেন্ড কাইন্ড, তারপরে হচ্ছে কার্নট থিওরিম, তারপরে আসছে ক্লসিয়াস ইনইকুয়ালিটি, এবং ক্লসিয়াস ইনইকুয়ালিটির জন্য এন্ট্রপি, ক্লসিয়াস ইনইকুয়ালিটি থেকে এন্ট্রপি এসেছে, তারপরে আমরা থার্মোডাইনামিক টেম্পারেচার এবং রিলেটেড থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেল নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে যাচ্ছি পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড কি বলছে না, দ্য মেশিন হুইচ ক্যান কন্টিনিউয়াসলি অ্যাবজর্ব হিট ফ্রম আ সিঙ্গেল থার্মাল রিজার্ভার অ্যান্ড কনভার্ট দিস কমপ্লিটলি ইনটু ওয়ার্ক। এটা যদি সম্ভব হয় তাহলে সেই মেশিনটাকে আমরা বলবো পারপিচুয়াল মোশন মেশিন, অর্থাৎ এই মেশিনটা হয়ে যাবে 100% এফিসিয়েন্ট, বাট এটা কখনোই সম্ভব নয়। এই জন্য বলছে দ্য থার্মাল এফিসিয়েন্সি অফ সাচ মেশিন উড বি 100%, দিস ইজ ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। নেক্সট, কার্নট থিওরিম। কার্নট থিওরিম কি বলছে, অল রিভার্সিবল হিট ইঞ্জিনস ওয়ার্কিং বিটুইন টু হিট রিজার্ভার্স আর ইকুয়ালি এফিসিয়েন্ট উইথ আ কার্নট ইঞ্জিন অপারেটিং বিটুইন দ্য সেম রিজার্ভার্স, অর্থাৎ হট রিজার্ভার টেম্পারেচার T1, কোল্ড রিজার্ভার টেম্পারেচার T2, এই T1 T2-র মধ্যে কাজ করলে যত রিভার্সিবল ইঞ্জিন কাজ করুক সবারই এফিসিয়েন্সি সেম হবে এবং সেটা কার্নট সাইকেল এফিসিয়েন্সিরই সমান, এইটাই ফার্স্ট পয়েন্টে বলছে। সেকেন্ড পয়েন্ট বলছে অল ইররিভার্সিবল হিট ইঞ্জিনস বিটুইন টু হিট রিজার্ভার্স আর লেস এফিসিয়েন্ট দেন আ কার্নট ইঞ্জিন অপারেটিং বিটুইন দ্য সেম রিজার্ভার, অর্থাৎ যদি টেম্পারেচার T1 T2-র মধ্যে একটা কার্নট ইঞ্জিন কাজ করছে আর একটা ইররিভার্সিবল ইঞ্জিন কাজ করছে, তখন ইররিভার্সিবল সেম টেম্পারেচার অর্থাৎ সেম সোর্স এবং সেম সিঙ্কের মধ্যে যদি কাজ করে থাকে একটা কার্নট ইঞ্জিন এবং একটা ইররিভার্সিবল ইঞ্জিন, তাহলে অবশ্যই ইররিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি কার্নট ইঞ্জিনের এফিসিয়েন্সির থেকে কম হবে, এটাই কার্নট থিওরিম বলছে। এরপরে আসছি কার্নট ইঞ্জিন। তো কার্নট ইঞ্জিনটা কি না, কার্নট ইঞ্জিন হচ্ছে একটা মোস্ট এফিসিয়েন্ট ইঞ্জিন যেটা কিনা কার্নট সাইকেল মেনটেন করে চলে, অর্থাৎ কার্নট সাইকেল ফলো করে, এবং এই কার্নট সাইকেলটা কনসিস্টিং অফ টু আইসোথার্মাল প্রসেসেস অ্যান্ড টু অ্যাডিয়াবেটিক প্রসেসেস, যে সাইকেলটা কিনা দুটো আইসোথার্মাল প্রসেস এবং দুটো অ্যাডিয়াবেটিক প্রসেস ফলো করে। The Carnot efficiency is the theoretical maximum efficiency of an engine which is operating between two temperatures. তো কার্নট যে ইঞ্জিনটা কথা এখানে যে কার্নট সাইকেল দিয়ে যে ইঞ্জিনের কথা উনি ইন্ট্রোডিউস করেছিলেন তার এফিসিয়েন্সি সবথেকে বেশি থিওরিটিক্যাল, সেই জন্য এটাকে বলা হচ্ছে থিওরিটিক্যাল ইঞ্জিন বা ইমাজিনারি ইঞ্জিন, এটা প্র্যাকটিক্যালি কখনো সম্ভব হয়ে ওঠেনি। কার্নট সাইকেল এখানে ডিটেলসে বলা হয়েছে, এখানে পিভি ডায়াগ্রাম এবং এখানে টিএস ডায়াগ্রামে বলা হয়েছে। পিভি ডায়াগ্রামে দেখো এখানে 1 2 হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন, 2 2 3 হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন, তারপরে 3 2 4 হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন এবং 4 2 1 হচ্ছে আইসেন্ট্রপিক
কম্প্রেশন। এখানে দেখাচ্ছে 1 2 2, এটা টিএস ডায়াগ্রামে এই যে 1 2 2 এখানে সেম টেম্পারেচার অর্থাৎ আইসোথার্মাল প্রসেস, এটা আইসেন্ট্রপিক প্রসেস, 2 3 হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, এখানে এন্ট্রপি সেম, আবার 3 2 4 হচ্ছে আইসোথার্মাল প্রসেস, এখানেও টেম্পারেচার সেম, এবং 4 2 1 হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। এটা হচ্ছে কার্নোট সাইকেল। নেক্সট, কার্নোট সাইকেল এফিসিয়েন্সি। এটা যদি আমার কার্নোট সাইকেল হয়ে থাকে, ধরলাম এই কার্নোট সাইকেলের টিএস ডায়াগ্রামে, তো হায়ার টেম্পারেচার এদিকে হায়ার টেম্পারেচার রিজার্ভার টেম্পারেচার টিএইচ, এবং কোল্ড বডি বা কুলার টেম্পারেচার বা লোয়ার টেম্পারেচার হচ্ছে টিসি, হায়ার এন্ট্রপি হচ্ছে এসবি, আর লোয়ার এন্ট্রপি হচ্ছে এসএ। এই যে সাইকেল, এই সাইকেলের মধ্যে যে এই হোয়াইট এরিয়া, এই হোয়াইট এরিয়াটা ওয়ার্ক ডান ইনপুট ওয়ার্ক ডান বাই দ্য কার্নোট সাইকেল বা কার্নোট ইঞ্জিন, এইটা বোঝাচ্ছে। আর টোটাল এরিয়া এখান থেকে নিচ পর্যন্ত এক্স অ্যাক্সিস পর্যন্ত নিয়ে এলে যে এরিয়া, সেইটাকে বলা হচ্ছে কিউএইচ, অর্থাৎ হিট অ্যাডিশন টু দ্য সাইকেল অ্যাট দ্য হায়ার টেম্পারেচার। এদিক থেকে এদিকে হিট অ্যাডিশন হবে, এদিক থেকে এটা হিট বেরিয়ে যাবে, রিজেক্টেড হবে। তাহলে হায়ার টেম্পারেচারে হিট ইঞ্জিনে হিট অ্যাডিশন হচ্ছে, সেই হিট অ্যাডিশন কত না কিউএইচ, সেটা কত না এই টেম্পারেচার, তাহলে এই এরিয়া, এই টোটাল এরিয়া এখান থেকে এই নিচ পর্যন্ত, অর্থাৎ বি থেকে এসবি পর্যন্ত এবং এস এ থেকে এ পর্যন্ত টোটাল যে এরিয়া, তো সেটা কত হবে না এই টোটাল এরিয়াটা হচ্ছে এখান থেকে 0, তারপরে এখানে টিএইচ, তাহলে টিএইচ মাইনাস 0 অর্থাৎ টিএইচ ইন্টু এসবি মাইনাস এস এ, অর্থাৎ হাইট ইন্টু ব্রেথড, এইটা হবে টোটাল এরিয়া, এইটা কিউএইচ হিট। আর কিউসি হিট রিজেকশন হচ্ছে কিউসি, অর্থাৎ এই লোয়ার টেম্পারেচারে সেটা কত হচ্ছে না এইখান থেকে এই এরিয়াটা দাঁড়াবে, অর্থাৎ DCSBSA, এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা হবে কিউসি। কত হবে না এখানে হচ্ছে টিসি মাইনাস 0 অর্থাৎ টিসি ইন্টু এসবি, এদিকে দাঁড়াচ্ছে এসবি মাইনাস এসএ, অর্থাৎ এইটা হচ্ছে হাইটটা হচ্ছে টিসি আর উইথটা হচ্ছে এসবি মাইনাস এসএ। তাহলে এই এরিয়াটা হয়ে গেল কিউসি, হিট রিজেক্টেড টু দ্য কোল্ড বডি। তাহলে এফিসিয়েন্সি অফ দ্য সাইকেল, এফিসিয়েন্সি কি বলবো না ওয়ার্ক ডান আমরা কতটা পাচ্ছি না ডাব্লিউ, এই এরিয়াটা তাহলে কি এই কিউএইচ হিট কতটা অ্যাড হয়েছে আর হিট কতটা রিজেক্ট হয়ে গেছে, কিউসি হিট অ্যাডিশন, এইটা কিউএইচ, আর হিট কতটা রিজেক্ট হয়ে গেছে না কিউসি, এই হিটটা ইকুইভ্যালেন্ট ওয়ার্ক ডানে ট্রান্সফার হয়েছে। এইবার এই ওয়ার্ক ডানটা পাওয়ার জন্য আমরা কি পরিমাণ হিট অ্যাডিশন করেছি অর্থাৎ খরচ করেছি না সেটা কিউএইচ, তাহলে এইটা হলো এফিসিয়েন্সি। তো এটাকে আমরা লিখেছি কিউএইচ, ডাব্লিউকে লিখেছি কিউএইচ মাইনাস কিউসি বাই কিউএইচ, তাহলে হয়ে গেল কিউএইচ বাই কিউএইচ হয়ে গেল 1 মাইনাস কিউসি বাই কিউএইচ। তো কিউ এর জায়গায় যেহেতু এটা রিভার্সিবল সাইকেল, তাই আমরা কিউ এর জায়গায় আমরা টি লিখবো, তাই টিসি বাই টিএইচ, এইটা হয়ে গেল কার্নোট সাইকেল এফিসিয়েন্সি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই এফিসিয়েন্সি বাড়ানোর উপায় কি এই কার্নোট সাইকেলে, না এই এফিসিয়েন্সিটা বাড়বে যখন আমরা এই টার্মটা অর্থাৎ টিসি বাই টিএইচ আমরা কমাবো। তো টিসি বাই টিএইচ এই টোটাল টার্মটাকে কমাতে গেলে আমাকে হয় আইদার আমাকে টিসি কমাতে হবে অথবা আমাকে টিএইচ বাড়াতে হবে, অর্থাৎ হায়ার টেম্পারেচার বাড়াতে হবে, অর্থাৎ টিসি এই টিসি আমাকে কমাতে হবে অর্থাৎ এদিকে নিচে নেমে আসবে, অথবা হায়ার টেম্পারেচার টিএইচ উপরের দিকে বাড়বে, অথবা আমরা দুটো একসঙ্গে করতে পারি, তাহলে তা আরও ভালো, সেক্ষেত্রে আমাদের কার্নোট সাইকেল এফিসিয়েন্সি বাড়বে। নেক্সট এবারে আসছি ক্লসিয়াস ইনইকুয়ালিটি অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ এন্ট্রপি। ফার্স্টে আমরা ক্লসিয়াস ইনইকুয়ালিটিটা আলোচনা করব এবং সেখান থেকে কিভাবে এন্ট্রপি ক্লসিয়াস ইন্ট্রোডিউস করেছিলেন সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলছি যে থার্মাল এফিসিয়েন্সি অফ ইরিভার্সিবল সাইকেল, অলরেডি আগে আমি বলেছি ইরিভার্সিবল সাইকেলের থার্মাল এফিসিয়েন্সি অনলি আমরা 1 মাইনাস কিউ2 বাই কিউ1 লিখতে পারি। এখানে আমরা 1 মাইনাস কিউ2 বাই কিউ1 ইজিক্যাল টু 1 মাইনাস T2 বাই T1 লিখতে পারবো না ইরিভার্সিবলের বেলায়, কিন্তু আমরা থার্মাল এফিসিয়েন্সি অফ দ্য রিভার্সিবল সাইকেলের বেলায় 1 মাইনাস Q2 বাই Q1 ইজিক্যাল টু 1 মাইনাস T2 বাই T1। তো কার্নোট থিওরিম থেকে আমরা জানি যে সমস্ত ইরিভার্সিবল সাইকেলের এফিসিয়েন্সি অবশ্যই রিভার্সিবল সাইকেলের থেকে কম হবে, এক্ষেত্রে আমরা লেস দেন ইজিক্যাল টু ধরেছি। তো এক্ষেত্রে রিভার্সিবল বেলায় এই এফিসিয়েন্সিটা এখানে নিলাম 1 মাইনাস Q2 বাই Q1 ফর রিভার্সিবল লেস দেন ইজিক্যাল টু 1 মাইনাস T2 বাই T1, একদম এখানে রিভার্সিবলের বেলায় ডাইরেক্ট 1 মাইনাস T2 বাই T1 লিখলাম ফর রিভার্সিবল। বোথ সাইড থেকে 1 1 উড়িয়ে দিলাম, তাহলে থাকলো মাইনাস Q2 বাই Q1 লেফট সাইডে, রাইট সাইডে থাকলো মাইনাস T2 বাই T1। তো
তো এরপরে পজিটিভ করার জন্য এটাকে এদিকে নিয়ে চলে গেলাম, নেগেটিভ হয়ে গেল পজিটিভ, এদিকে চলে গেল পজিটিভ হয়ে গেল, তাই এদিকে এসে T2/T1 সেই একই লেস দেন ইজিক্যাল টু এ হয়ে গেল Q2/Q1। এইখান থেকে আমরা লিখতে পারি Q1কে এখানে নিয়ে চলে গেলাম, তাহলে Q1/T1 হয়ে গেল, আর T2কে এখানে নিয়ে চলে গেলাম, রাইট সাইডে হয়ে গেল Q2/T2। এরপরে আমি এইটাকে অপোজিট সাইডে মাইনাস করে নিয়ে চলে গেলাম, তাহলে Q1/T1 মাইনাস Q2/T2 লেস দেন ইজিক্যাল টু 0। তো ক্লসিয়াস এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটাকে অর্থাৎ Q1/T1 মাইনাস Q2/T2 এই কোয়ান্টিটিটাকে সাইক্লিক ইন্টিগ্রাল ডেল Q/T এই সিম্বলে উনি প্রকাশ করেছেন। তো এমনি এটা ইন্টিগ্রাল, কিন্তু এটা যেহেতু ইঞ্জিনটা বা সাইকেলটা রিভার্সিবল সাইকেল ফলো করছে, তাই এটাকে বলা হচ্ছে সাইক্লিক ইন্টিগ্রাল ডেল Q/T লেস দেন ইজিক্যাল টু 0। দিস ইজ কল্ড ক্লসিয়াস ইনইকুয়ালিটি। এরপরে এই ক্লসিয়াস ইনইকুয়ালিটির ডিটেলসে যাচ্ছি। তো সাইক্লিক ইন্টিগ্রাল ডেল Q/T ইজিক্যাল টু যদি 0 হয়, এটা একমাত্র রিভার্সিবল সাইকেলের, ফুললি রিভার্সিবল সাইকেলের বেলায় পসিবল, যেটা আইডিয়াল কেস। এরপরে আসছি সাইক্লিক ইন্টিগ্রাল ডেল Q/T লেস দেন কন্ডিশন, লেস দেন 0 অর্থাৎ নেগেটিভ, এটা হচ্ছে দ্য সিস্টেম ফলোজ ইরিভার্সিবল সাইকেল। তাহলে সিস্টেম ইরিভার্সিবল সাইকেল ফলো করছে। আর যদি এটাকে গ্রেটার দেন 0 বলে দেওয়া হয়, এই কন্ডিশনটা সিস্টেমের বেলায় ইম্পসিবল। তাহলে পসিবল কন্ডিশন হলো দুটোই, এই ক্ষেত্রে সাইক্লিক ইন্টিগ্রাল ডেল Q/T ইজিক্যাল টু 0 অথবা লেস দেন 0, এই দুটো পসিবল কন্ডিশন, আর এটা ইম্পসিবল কন্ডিশন। এরপরে ক্লসিয়াস রিয়েলাইজড দ্যাট দ্য কোয়ান্টিটি ডেল Q/T, এই যে কোয়ান্টিটি ডেল Q/T অফ আ রিভার্সিবল প্রসেস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। ক্লসিয়াস পরে দেখলেন যে ডেল কিউ বা চেঞ্জ অফ হিট তো হলো পাথ ফাংশন, আমরা জানি পাথ ডিপেন্ডেন্স হিট, কিন্তু টোটাল ডেল Q/T এই যে টোটাল যে কোয়ান্টিটিটা, এটা দেখা গেল উনি খেয়াল করলেন যে এইটা কিন্তু স্টেট ডিপেন্ডেন্ট, এবং এটার নাম উনি পরে দিলেন, হি নেমড দিস নিউ স্টেট ভেরিয়েবল অ্যাজ এন্ট্রপি এস, এবং সেক্ষেত্রে উনি বললেন চেঞ্জ অফ এন্ট্রপি দ্যাট ইজ ds ইজিক্যাল টু ডেল Q/T। তো তার ইউনিট হবে কিলোজুল পার কেলভিন। এবার এন্ট্রপি তো ওখানে বলা হয়েছে, এবার এন্ট্রপি ডেফিনেশনটা বলা হচ্ছে। এন্ট্রপি মিনস ট্রান্সফরমেশন ওয়াজ ফার্স্ট introduced by Clausius. Entropy of a system is the measure of that system's unavailable thermal energy per unit temperature for doing ইউজফুল ওয়ার্ক। অর্থাৎ একটা সিস্টেম, ধরো একটা আইসি ইঞ্জিন, আমরা কি পরিমাণে হিট আমরা ওখানে সাপ্লাই করলাম, তো সেই হিট পুরোটা তো ওয়ার্ক ডানে ট্রান্সফার হলো না, কিছুটা হিট নষ্ট হলো। যে হিটটা নষ্ট হলো সেটাকে বলা হচ্ছে আনঅ্যাভেলেবল থার্মাল এনার্জি, অর্থাৎ সেটা ওয়ার্ক ডান ফর্মে আমরা ওটা আর অ্যাভেলেবল হলো না, সেটা সারাউন্ডিংসে গিয়ে নষ্ট হয়ে গেল। সেই আনঅ্যাভেলেবল থার্মাল এনার্জি পার ইউনিট টেম্পারেচার ফর ডুইং ইউজফুল ওয়ার্ক, যেটা ওয়ার্ক ডান করতে পারলো না, সেইটাই হচ্ছে এন্ট্রপির পরিমাণ। দ্যাট ইজ দ্য হিট এনার্জি হুইচ ক্যান নট বি ট্রান্সফর্মড ইন্টু দ্য ওয়ার্ক সিম্পলি। The increase in entropy is small when heat is added at a higher temperature. এই ইনক্রিজ ইন এন্ট্রপিটা কম হবে যখন হায়ার টেম্পারেচারে হিট ট্রান্সফার হবে, আর এই চেঞ্জ ইন এন্ট্রপি অনেক বেশি হবে যখন এই হিট ট্রান্সফারটা লোয়ার টেম্পারেচারে হবে। নেক্সট এবারে আসছি থার্মোডাইনামিক টেম্পারেচার। থার্মোডাইনামিক টেম্পারেচারকে অবশ্য আবার অ্যাবসলিউট টেম্পারেচারও বলা হয়। এই থার্মোডাইনামিক টেম্পারেচার ডিফাইন্ড বাই দ্য থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। দ্য থিওরিটিক্যালি লোয়েস্ট টেম্পারেচার ইজ দ্য জিরো টেম্পারেচার অর অ্যাবসলিউট জিরো টেম্পারেচার when the particles of a matter have minimal motion and the matter cannot be cooler further. অর্থাৎ অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার, যখন কিনা ধরো একটা গ্যাস রাখা হয়েছে, গ্যাসের যে মলিকুলসগুলো তাদের মধ্যে কোনো রকম মুভমেন্ট থাকবে না, মিনিমাল মোশন, অর্থাৎ মিনিমাল বলতে এখানে জিরো মোশন, একেবারে কোনো মোশন থাকবে না বা কাইনেটিক এনার্জি থাকবে না, তখন ওই যে সিস্টেম, সেখানে যে গ্যাসগুলোর এই মোশন না থাকার জন্য ওই সিস্টেমের টেম্পারেচার জিরো হবে এবং অ্যাবসলিউট জিরো হবে, যেটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি কেলভিন। একমাত্র কেলভিনেই এটা বলা যাবে জিরোতে, আর বাকি অন্যান্য সমস্ত টেম্পারেচার কিন্তু জিরোর উপরে, যেমন ডিগ্রি সেন্টিগ্রেড -273 ডিগ্রি সেন্টিগ্রেড
হলে তবে 0 ডিগ্রি কেলভিন বা এই অ্যাবসলিউট টেম্পারেচার বা থার্মোডাইনামিক টেম্পারেচার সম্ভব। থার্মোডাইনামিক টেম্পারেচার ইজ অফন কল্ড অ্যাবসলিউট টেম্পারেচার। কেন এটাকে অ্যাবসলিউট টেম্পারেচার বলা হয়েছে? ফর টু রিজনস। নাম্বার ওয়ান, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য প্রপার্টি অফ দ্য পার্টিকুলার মেটেরিয়াল। এই থার্মোডাইনামিক টেম্পারেচার অর্থাৎ জিরো কোনো প্রপার্টির উপরে যে মেটেরিয়াল, ধরো মনে করো একটা গ্যাস আছে, একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে আর একটা অক্সিজেন আছে বা নাইট্রোজেন আছে, তিনটে সিস্টেমেতেই বা তিনটে পাত্রে রাখা হয়েছে। যদি তাদের টেম্পারেচার 0 ডিগ্রি কেলভিন হয়, সেটা কিন্তু ওদের নেচারের উপর ডিপেন্ড করবে না, ওই পার্টিকেলসেরগুলোর উপর, প্রপার্টিজের উপর ডিপেন্ড করবে না। নাম্বার টু, ইট রেফার্স টু অ্যান অ্যাবসলিউট জিরো অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টিজ অফ দ্য আইডিয়াল গ্যাস। অর্থাৎ আইডিয়াল গ্যাসের যখন পার্টিকেলসগুলোর মধ্যে যখন কোনো মোশন থাকবে না, তখনই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা পাওয়া যাবে। এরপরে আসছে থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেল। তা বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কার্নট থিওরিম, এফিসিয়েন্সি অফ all reversible engines are same when they are working between the same temperature source and sink। অর্থাৎ আমি আগে বলেছি যে সোর্স এবং সিঙ্কের, সেম সোর্স এবং সিঙ্কের মধ্যে, অর্থাৎ সেম হট রিজার্ভার এবং কোল্ড রিজার্ভারের মধ্যে যত ইঞ্জিন কাজ করে, সেগুলো কার্নট ইঞ্জিন, যা ইঞ্জিন, যত ইঞ্জিন কাজ করুক না কেন, তাদের এফিসিয়েন্সি সেম হবে। এটা তো কার্নট থিওরিমে আগেই বলা হয়েছে। অর্থাৎ এফিসিয়েন্সি অফ দ্য রিভার্সিবল ইঞ্জিন ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার। তাই এখান থেকে বলা হচ্ছে কি না, এফিসিয়েন্সি অফ দ্য রিভার্সিবল ইঞ্জিন ইজিক্যাল টু 1 - Q2 / Q1 ইজিক্যাল, এখানে Q1 Q2, এই যে এফিসিয়েন্সি, এটা ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড T1 অ্যান্ড T2, এটা ফাংশন অফ টেম্পারেচার। তো এখান থেকে আমরা বলবো Q1 / Q2, 1 তো হচ্ছে কনস্ট্যান্ট, তাই Q1 / Q2 এটা সাজিয়ে নিলাম, 1টাকে উপরে নিয়ে গেলাম। Q1 / Q2 ইজ দ্য ফাংশন অফ T1 এবং T2। তো এই যে ফিগারে, এই ফিগারটা আমি নেক্সট পেজে আবার চলে যাচ্ছি, একেবারে ওখানে এই প্রিন্সিপালের উপরে আবার এই ফিগারটা আমি রেখেছি নেক্সট পেজে। এখানে একটা হট রিজার্ভার আছে যার টেম্পারেচার T1 আর কোল্ড রিজার্ভার যার মধ্যে টেম্পারেচার T3। এর মাঝখানে এদিকে দেখো যে দুটো রিভার্সিবল ইঞ্জিন সিরিজে নেওয়া হয়েছে, আরেকটা রিভার্সিবল ইঞ্জিন, একটি রিভার্সিবল ইঞ্জিন নেওয়া হয়েছে যেটা T1 এবং T3-র মধ্যে আছে, আর এখানে দুটো রিভার্সিবল ইঞ্জিন সিরিজে নেওয়া হয়েছে, যাতে করে এই দুজনের মাঝখানে ইন্টারমিডিয়েট টেম্পারেচার T2 নেওয়া হয়েছে। তো এই যে ইঞ্জিন, এই রিভার্সিবল ইঞ্জিন Q1 হিট T1 থেকে নিচ্ছে এবং T2 থার্মাল রিজার্ভারে Q2 হিট রিজেক্ট করছে, যে WA ওয়ার্ক ডান দিচ্ছে। আর সেকেন্ড বি রিভার্সিবল ইঞ্জিন কী করছে না, T2 থার্মাল রিজার্ভার থেকে Q2 হিট নিচ্ছে এবং এই কোল্ড রিজার্ভার বা T3 রিজার্ভারে Q3 হিট রিজেক্ট করছে এবং ওয়ার্ক ডান দিচ্ছে WB। আর এদিকে এই যে রিভার্সিবল ইঞ্জিন সি, এ কী করছে না, T1 রিজার্ভার এবং T3 রিজার্ভারের মধ্যে কাজ করছে। তখন এই ইঞ্জিনটাকে এই দুটো সিরিজ ইঞ্জিনের ইকুইভ্যালেন্ট ইঞ্জিন বলা হচ্ছে। না, এখানে যে ওয়ার্ক ডান, এক্ষেত্রে দুটো মিলিয়ে ওয়ার্ক ডান সেম হবে। তো আমরা প্রথমে এই রিভার্সিবল ইঞ্জিন এর বেলায় বলতে পারি Q1 / Q2 ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার T1 অ্যান্ড T2। সিমিলারলি রিভার্সিবল ইঞ্জিন বি এর বেলায় বলতে পারি Q2 / Q3, এখানে Q2 / Q3 ইজ দ্য ফাংশন অফ T2 / T3। সিমিলারলি রিভার্সিবল ইঞ্জিন সি এর বেলায় বলতে পারি Q1 / Q3 ইজিক্যাল টু ফাংশন অফ T1 অ্যান্ড T3। তো এখান থেকে আমরা লিখতে চাইছি Q1 / Q2টাকে এক্সপ্রেস করতে চাইছি এদের রেসপেক্টে। চলো দেখা যাক। তো ফাংশন অফ টেম্পারেচার T1 T2 ইজিক্যাল টু Q1 / Q2 ঘুরিয়ে লিখেছি, ফাংশন অফ টেম্পারেচার T1 T2 ইজিক্যাল টু Q1 / Q2। এবার Q1 Q2কে আমরা ঘুরিয়ে এভাবে লিখতে পারি Q1 / Q3 ইন্টু Q3 / Q2, কেননা Q3 কেটে গেলে সেই একই ব্যাপার Q1 / Q2। তো Q1 / Q3কে আমরা এইভাবে লিখতে পারি Q1 / Q3 ওপরে নোমিনেটারে, আর ডিনোমিনেটারে লিখবো Q2 / Q3টা নিচে এসে গেল, Q2 / Q3 ইজিক্যাল টু, এ দুটোর বেলায় আমরা আবার ঘুরিয়ে লিখতে পারি ফাংশন অফ টেম্পারেচার T1 অ্যান্ড T3। এটার বেলায় আমরা যেহেতু Q2 Q3 আছে, ফাংশন অফ টেম্পারেচার T2 অ্যান্ড T3। আবার এটাকে আমরা এভাবে লেখা যেতে পারে অন্য ফাংশন ফাই দিয়ে T1, তাহলে ফাই T1 ইন্টু ফাই T3 এভাবেও লেখা যেতে পারে। এক্ষেত্রেও ফাই T2 ইন্টু ফাই T3। তো এই টেম্পারেচার দুটো সেম, তাই কেটে উড়ে গেল, তাহলে ইজিক্যাল টু ফাংশন T1 ফাংশন T2 হিসাবে লিখতে পারি। তো কেলভিন কী করলো, কেলভিন সিলেক্ট করলো যে এই Q1 / Q2 ইজিক্যাল টু ফাংশন T1 / ফাংশন T2 ইজিক্যাল টু
সো ও ডাইরেক্ট ধরে নিল T1/T2, এইটা অ্যাজিউম করলো। তাহলে কেলভিন কি অ্যাজিউম করলো? না Q1/Q2 অ্যাকর্ডিং দ্য কেলভিন, না Q1/Q2 ইজিক্যাল টু T1/T2। আর সেজন্যই আমরা এখানে এফিসিয়েন্সি অফ রিভার্সিবল সাইকেল ইজিক্যাল টু 1 মাইনাস Q2/Q1 ইজিক্যাল টু 1 মাইনাস T2/T1 আমরা লিখতে পারছি, যেটা আগে আমি বলে চলে এসেছি, অথচ বলেছিলাম পরে প্রুফটা দেখাবো, এখন সেটা দেখালাম। আর এইখানে যে এই Q1/Q2 ইজিক্যাল টু T1/T2 এই যে রেশিও, অর্থাৎ এই Q1/Q2 এই রেশিও ইজিক্যাল টু T1/T2 এই যে রেশিওটা ধরা হয়েছে, এইটাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার স্কেল। এই রুলসের উপর বেস করে থার্মোমিটার আমরা তৈরি করতে পারি। নেক্সট, যখন আমরা দুটো ইঞ্জিনকে এখানে সিরিজে নেব, এখানে রিভার্সিবল ইঞ্জিন এ এবং রিভার্সিবল ইঞ্জিন বি যখন আমরা সিরিজে নিয়েছি, তখন যদি আমরা WA ইজিক্যাল টু WB বলতে চাই, অর্থাৎ ফর সেম ওয়ার্ক আউটপুট W ইজিক্যাল টু WA ইজিক্যাল টু WB, তখন এই টেম্পারেচার, ইন্টারমিডিয়েট টেম্পারেচারের কন্ডিশনটা কী হবে সেইটা আমরা এখানে বলছি। আমরা জানি অবশ্যই এর ক্ষেত্রে ওয়ার্ক ডান ইজিক্যাল টু WA ইজিক্যাল টু Q1 মাইনাস Q2, এখানে Q1 মাইনাস Q2-র জায়গায় আমরা লিখলাম T1 মাইনাস T2, যেহেতু Q ইকুইভ্যালেন্ট টু T ফর রিভার্সিবল ইঞ্জিন। সিমিলারলি এর বেলায় Q2 মাইনাস Q3 WB হবে, WB ইজিক্যাল টু Q2 মাইনাস Q3, সেই জায়গায় আমরা লিখলাম T2 মাইনাস T3, অর্থাৎ ডাইরেক্ট আমরা এখানে লিখে দিলাম T1 মাইনাস T2 ইজিক্যাল টু T2 মাইনাস T3। এখান থেকে আমরা T2 ইজিক্যাল টু T1 প্লাস T3/2। এবং যদি আমরা দুটো ইঞ্জিনের সেম এফিসিয়েন্সি চাই, এর বেলায় এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস T2/T1, এর বেলায় হচ্ছে ইজিক্যাল টু 1 মাইনাস T3/T2। এখান থেকে আমরা 1 কেটে উড়িয়ে লিখতে পারি T2/T1 ইজিক্যাল টু T3/T2। এখান থেকে আমরা লিখতে পারি T2 মাল্টিপ্লিকেশন করলে T2 স্কোয়ার ইজিক্যাল টু T1 T3 থেকে আসছে T2 ইজিক্যাল টু √T1 T3। তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের যে আমি থিওরিগুলো আলোচনা করলাম, তোমরা এগুলো ডিটেলসে যে আলোচনা করলাম এগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এবং তোমরা এরপরে আমি পার্ট 2 আপলোড করব, যেখানে আমি নিউমেরিক্যাল প্রবলেমগুলো এবং এমসিকিউ আলোচনা করব। সেজন্য তোমরা ওয়েট করো পার্ট 2টা দেখার জন্য। আর ভিডিওটা যদি বা এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তোমরা প্লিজ লাইক করো এবং তোমার বন্ধুবান্ধবদের এইটা বোঝার সুবিধার্থে এটাকে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইভাবে অনেক ক্লাস আমরা আপলোড করব। শুধু মেকানিক্যাল না, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল সমস্ত ক্লাস একের পর এক আমরা আপলোড করতে থাকবো, যেগুলো তোমাদের বাড়িতে বসেই এগুলো পড়াশোনা করতে অনেক সাহায্য করবে। আশা করি তোমাদের অনেক হেল্প হবে আমাদের এই ক্লাসগুলো, সেই উদ্দেশ্যেই আমরা এই ক্লাসগুলো বানাচ্ছি। তো তোমরা একের পর এক দেখতে থাকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো। থ্যাংক ইউ। এই করোনা পরিস্থিতিতে তোমরা নিজেদেরকে সেভ রাখো, বাড়িতে থাকো, বাড়িতে থেকেই পড়াশোনা করো এবং প্রিপারেশান নাও বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম বা বিভিন্ন রকম এক্সামের জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।